আকাশ তোমার বাতাস। নমস্কার। তোমার আকাশ তোমার বাতাস আমাদের এবং আপনাদের এই অনুষ্ঠান শ্রোতাদের জন্য এনেছে তার উপহার। সেই অর্ঘ্য নিয়ে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত। আর আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রসঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ সুচিত্রা মিত্র। তোমারই শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা, আর কার জীবন সম্বন্ধী বা এ কথা এমন সার্থকভাবে বলা যায় সুচিত্রা মিত্র ছাড়া? তার গানই তার জীবন, এবং সেই জীবন নিশ্চিতভাবেই এক সোনার তরী, যাতে ধরা আছে রবীন্দ্র গানের স্বর্ণ সম্ভার। সেই সব বিষয়ে আমি আজ তাঁরই সঙ্গে কথা বলবো। তিনি অতিথি হয়ে এই অনুষ্ঠানে এসে আমাদের ধন্য করেছেন। সেই আলাপচারির ফাঁকে ফাঁকে থাকবে আরও নানান প্রাসঙ্গিক কথা, নানা গুণীজনের মন্তব্য। তার কিছু আমি পাঠ করব, কিছু তাঁদেরই কণ্ঠে শোনা যাবে। সম্পূর্ণ অনুষ্ঠান, যা বস্তুত সুচিত্রা মিত্রকে নিয়ে প্রথম অডিও ডকুমেন্টারিও বটে, তা আপনারা শুনবেন দু পর্বে। আচ্ছা, সেসব কথা যাক, এখন অতিথিকে আনার পালা। আমি এখানে শ্রোতাদের একটু বলে দিচ্ছি যে তিনি কিন্তু আসলে আমার মাসি হন। সেই জন্য আমরা আজকে যা কথাবার্তা বলবো তার সম্বোধন পর্বগুলো ওইভাবেই হবে। এসো ছোট মাসি, তোমাকে আমি আনুষ্ঠানিকভাবেই স্বাগত জানাচ্ছি। তুই আমাকে হাসালি পুলু, আমি তোকে পুলু বলছি, তাতে করে কে কি মনে করবে আমি জানি না। তুই আমার বোনপো, সেই বোনপোই আমার। হ্যাঁ, তাই বলবি। আজীবন তো আর কিছু বলনি, আমিও তোমাকে ছোট মাসি ছাড়া আর কিছু বলিনি। আমি যেটা বলার কথা, যে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শ্রোতৃমণ্ডলীকে, আর যারা এই চিন্তাটা এনেছেন যে আমাদের ডেকে নিয়ে আসবেন। ভয় করছে একটু আমার মাইক্রোফোনের সামনে বসতে, আর তোর সঙ্গে তোর সামনে ইন্টারভিউ দিতে, কিন্তু খুব ভালো লাগছে আমার। আমি প্রথমেই ছোট মাসি তোমাকে একটা দুপুরবেলার কথা বলি। সে দুপুরটা তোমার হয়তো মনে থাকার কথা নয়, কিন্তু আমার কাছে সেটা অবিস্মরণীয়, এবং আমি যতদিন এই ধরাতলে থাকবো আমার কাছে চিরস্মরণীয়। একদিন দুপুরবেলায়, আমি তখন হাওড়ায় থাকি, তোমার বাড়িতে সকালে এসেছি। তুমি বলে এখানে খেয়ে যাস একসঙ্গে, আমি স্কুলে যাব, রবিতীর্থে আমার ক্লাস আছে, তুই তখন বেরিয়ে যাস। তারপরে আমি বসে রয়েছি, এমন সময় তুমুল বৃষ্টি নেমেছিল, এবং তুমুল বৃষ্টি নেওয়ার পর তুমি খুব ছটফট করছিলে, ক্লাসে কী করে যাবে। তারপরে একটা সময় বোঝা গেল যে সেদিন ক্লাসে যাওয়া অসম্ভব, সমস্ত কলকাতা ভাসতে আরম্ভ করলো। তখন তুমি খুব হঠাৎ বলে, যাকে ক্লাস থাক, গান করি বলে তুমি প্রায় ঘন্টা দেড়েক সেই বৃষ্টি চলছে বাইরে, আর তুমি গান করেছিলে রবীন্দ্রনাথের বর্ষার গান, একটার পর একটা। আর জানি সেই গান তোমার পেশার জন্য নয়, তোমার স্কুলের জন্য নয়, কোথাও জন্য নয়, তুমি নিজের জন্যই বোধহয় সেদিন গান করেছিলে 1.5 ঘন্টা। না রে, ইন্সপিরেশন পেয়েছিলাম তুই ছিলি বলে। হ্যাঁ, আর আমি তো বলি, আমাকে লোকে বলে খ্যাপা তুই আছিস সাপোর্ট খেয়াল ধরে, গান একবার আরম্ভ করলে আমাকে থামাতে হবে না। সেই 1.5 ঘন্টাটা যে তুমি নিজের মনে, এমন তুমি অনেক সময় এমনিও যখন অনুষ্ঠানে গাও তখনও চোখ বুজে গান করো, তুমি বেশিরভাগটা সময় চোখ বুজে গাইছিলে। তার মধ্যে কয়েকটা গান এখনই আমার মনে আছে। প্রথমটা ছিল আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে। আচ্ছা। তারপরে একটা সময় অনেক গানই এসেছিল, ঝরে ঝরো ঝরো, তারপরে মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, এই সমস্ত গানগুলো তুমি গাইছিলে। এই গানটা তোমার মুখে 1.5 ঘন্টা ধরে ওইভাবে শোনা আমার কাছে একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে। বলিস না, আমাকে লজ্জা দিসনি সত্যি। না, রবীন্দ্রনাথের গানের সঙ্গে তোমাকে তো বাঙালি বোধহয় একদম এক করেই ভাবে। এই যখন তোমার সঙ্গে কতগুলো গান তো মনে হয় যে ওই গানগুলো তোমারই জন্যে হয়তো হয়েছিল, যেমন সার্থক জন্ম আমার, কিংবা কৃষ্ণকলি, কিংবা মরণরে তুহু শ্যামসম। আচ্ছা, আমি যতদূর জানি মরণরে তুহু শ্যামসম বোধহয় তোমার প্রথম রেকর্ড। আর তার উল্টো পিঠে ছিল হৃদয়ের একুল দুকুল ভেসে যায়। আচ্ছা ছোট মাসি, তুমি যে এক্ষুনি বললে হৃদয়ের একুল লুকুল ভেসে যায়, তো এই যে আমরা অনেক সময় হৃদয় প্রায় রয়হস্যই হৃদয় বলে বলি বাংলাটা, কিন্তু তোমার এই উচ্চারণের এই যে মানে অসামান্য সৌকর্য, এই যে সঠিক উচ্চারণ এবং সুন্দর উচ্চারণ, এটা তোমার কোথাও শিখেছিলে কি তুমি? বাবা, আমি তো জানি যে যেটা
হৃদয় মানে বয়শূন্য তাতে রহস্যই, আর হৃদয় মানে হয় দ্বিফলা, সেটা অন্য জিনিস। তা তো হৃদয় হবে, মানুষ তার গীতবিধান থেকে গান দেখছে না। হৃদয় বলতে কি, এটা কোনো বাংলা শব্দই না, এটা আছে আমাদের ছাত্রছাত্রীকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে আমার এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, এটা আসবেই। ছাত্রছাত্রীদের কাছে তুমি সেগুলো দিয়েছো, কিন্তু তুমি পেয়েছো আমার ধারণা বোধ করি তুমি যে সাহিত্যিক পরিবারে জন্ম নিয়েছিলে, সেখানে যে বাংলা ভাষার যে চর্চা ছিল, বাংলা ভাষা, এবং তখনকার মানুষ বাংলা ভাষা সম্পর্কে আসতাম বাবা, তুই বল, খুব ভালো লাগতো আমার শুনতে। হ্যাঁ, সেই জন্যই হয়তো সেখান থেকেই হয়তো শুরু হয়েছিল। তোমাদের বাড়িতে ধরো আমি জানি ছোটদাদু মানে তোমার বাবা সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা একদম মানে বাংলার সেরা গুণী মানুষ। শিশির ভাদুড়ী, আমি একটা ছোট্ট করে বলবো, এইসব গুণী মানুষরা যে জামায়াত হতেন, আর ওই সন্ধ্যেবেলা আড্ডা হতো, বাবা সন্ধ্যাবেলায় আড্ডা, আমাদের বলতেন তোমরা থাকো, কত বয়স আমাদের, এটা অল্প, কারণ যা শুনবে বুঝতে পারবে না, কিন্তু ওগুলো থেকে যাবে ভেতরে। হ্যাঁ, এইটা কিন্তু সাংঘাতিক জিনিস। ওই যে অনেক বাড়িতে তো ছেলে মেয়েদের ডিসকারেজ করা হয় বড়দের আড্ডায় যাওয়ার জন্যে, কিন্তু তোমার বাড়িতে যে এটা হতো, এটা শুনেই বুঝতে পারছি যে একটা সাংস্কৃতিক পলি পড়তে আরম্ভ করেছিল তোমাদের মনে তখন থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমার ফ্যামিলি ছাড়া হতো না। আরও একটা জিনিস, এই যে বলছিস উচ্চারণের কথা, বা চোখ বন্ধ করে আমি গান করি বলছিলি না এক্ষুনি, বলছিলি না, আমি চোখটা বন্ধ করে যেতাম না, কিরম মনে হয় যে গানের সঙ্গে একাত্ম হয়ে গেছি। চোখ খুললে ওই শ্রোতার মধ্যে একটু আনচান দেখলে মনটা অন্যদিকে চলে যায়, কিন্তু আমার একবারে কমপ্লিট আইডেন্টিফিকেশন হয়ে যায় রবীন্দ্রনাথের গানের সঙ্গে। তুমি একবার লিখেও ছিলে বোধহয় যে চোখ বন্ধ করে তুমি গানটাকে দেখতে পাও। দেখতে পাই, নিশ্চয়ই, সেটাই বলতে যাচ্ছিলাম, দেখতে পাই, এবং রবীন্দ্রনাথ কি বলতে চাইছেন তার সঙ্গে একাত্ম হতে পারি। বাইরের জিনিস আমাকে একবার আমার মনে হচ্ছে চট করে বলিনি, কোনো বসন্তকালে গিয়েছি কোথাও কলকাতার বাইরে, সব বসন্তের গান করছি, তার মধ্যে পেছনে কৃষ্ণকলি, আমি কৃষ্ণকলি রিজার্ভেশন পাইনি, কারণ বসন্তের সময় তো, বর্ষাকালে যখন আসবো, তখন কৃষ্ণকলিকে নিয়ে আসবো, তো লোকে হাসি খুব। ছোট মাসির সঙ্গে এই কথাটুকুর পরে আমরা দ্রুত একটু এই আড্ডা থেকে সরে যাব, কারণ এই ফাঁকে একটু শুনে নেব চোখ বন্ধ করে গান গাওয়া প্রসঙ্গে ঠিক কী তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথের গান শুধু সুর তাল লয় নয়, রবীন্দ্রনাথের গানের সাহিত্য মূল্য না বুঝলে কিছুই হবে না। বারে বারে পড়তে হবে, বুঝতে হবে, উচ্চারণ পাংচুয়েশন শিখতে হবে, গানটাকে চোখের সামনে দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। আমি দেখতে পারি, আমার চোখের সামনে ভাসতে দেখি। আমি কৃষ্ণকলির 5টা স্ট্যান্জা যখন গাইতে বসি, চোখের সামনে স্পষ্ট দেখি ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। আমি দেখতে পাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। 5টা স্ট্যান্জা আমি স্লাইডের মতো দেখতে পাই। আচ্ছা, তুমি যে বললে এই গানটাকে দেখতে পাও, তার থেকে আমার মনে হচ্ছে তোমার একটা লেখাতেই আমি জেনেছিলাম, হয়তো আমাদের ছোটবেলায় বলেওছো, আমার এখন সেভাবে নেই, লেখাটাই আমার কাছে স্পষ্ট মনে আছে, যে তুমি বলেছিলে যে ছোট দিদু মানে তোমার মা সুবর্ণলতা দেবী যখন গান করতেন, উনি তো ভীষণ ভালো গান করতেন আমি জানি, সেই সময় সন্ধ্যা হলো মা বুকে ধরো, সেই গানটা তুমি শুনতে যখন তোমার চোখে জল এসে যেত, তো তুমি তখন থেকেই এত স্পর্শ কাতর ছিলে হয়তো, যে সেই গানটাকে তুমি যেন ছুঁতে পারতে। বাবা একটা কথা বলবো, তুই বল, শেষ কর। না, তুমি বলো না এই বিষয়ে। তোমার আমার মনে হচ্ছে কি, যে আমার বাবা পেশায় ছিলেন উকিল, কিন্তু নেশায় সাহিত্যিক। আলপাকার কোটটা পরতেন, কিন্তু কোর্টে গিয়ে মামলা করার থেকে লিখতেন বেশি। আর আমার মা ছিলেন বড় সংসারের গৃহিণী, জয়েন্ট ফ্যামিলি একটা, সেখানে গৃহিণী মাত্র সংসারের কাজ ফাজ করে, সন্ধ্যেবেলা অন্ধকারে যখন কাজ থাকতো না সেরে বারান্দায় বসে সন্ধ্যা হলো গো মা, আমার এখন মা কি মিষ্টি গলা ছিল, সন্ধ্যা হল গোমা। আর আমার মা দেখতে ছিলেন ঠিক বিজয়লক্ষ্মী পণ্ডিতের মতো, তো ফর্সা সুন্দর একবার চেহারা, তো গান করতেন, আর আমি কিছু বুঝতাম না, কিন্তু মার গান শুনে আমি কেঁদে ফেলতাম। আমার নিজের তোমাদের বাড়ির একটা খুবই মানে শৈশব স্মৃতি আছে। তখন খুবই ছোট, যখন কৃষ্ণনগর থেকে আসতাম, তখন তোমাদের বাড়িতে চিত্রাঙ্গদার রিহার্সাল হচ্ছে, হ্যাঁ, বড় মাসি অর্জুন করছে, আর মেজো মাসি বোধহয়
কোনটা মানে সেই গানের রিহার্সাল, গান বাজনা এবং সাহিত্য তোমাদের বাড়িতে গেলেই যেন তার তুই তো কমতি ছিলি না। আমি তো তখন কিছুই করতাম না দুষ্টুমি ছাড়া। ওই ছোটবেলা থেকেই তোমার ছিল ভেতরে। ছোট মাসি, আজকে যদিও একটা সর্বসাধারণের জন্য তুমি এখানে অতিথি হয়ে এসেছো, কিন্তু বলাই বাহুল্য তুমি আসাতে আমার শুধু নিজের ব্যক্তিগত স্মৃতিগুলোই প্রথমেই চলে আসছে। যেমন খুব বেশি আগে নয়, হয়তো বছর 10-12 আগে একটা অনুষ্ঠানে তুমিও গিয়েছিলে, আমিও গিয়েছিলাম কাটোয়াতে। একটা ছোট্ট হোটেল তখন সেখানে হয়েছে, সেই হোটেলটায় ছিলাম। আর সেই হোটেলে বেশ কয়েকশো লোক ভেঙে পড়েছে তোমার জন্যে এবং আমার জন্য তো বটেই। এবং আমি ঘরে গিয়ে খিল দিয়ে বসে রয়েছি যাতে তাদের কিছু না করতে হয়। আর হঠাৎ একটু পরে শুনলাম যে তোমার গলাটা ফেন্টলি আমি শুনতে পাচ্ছি কোথা থেকে যেন। বাইরে গিয়ে দেখলাম যে তাই সমস্ত মানুষকে সেই সিঁড়িতে তুমি ঠেকিয়ে রেখেছো, আর তুমি সিঁড়ির মুখে দাঁড়িয়ে কানে হাত দিয়ে গান শোনাচ্ছ তাদের খালি গলায়। এখন অন্য কোনো শিল্পী এটা করবে না, তারা যে করে হোক সেটাকে এড়িয়ে যাবে। ওই সময় সারাক্ষণ অনুষ্ঠান করে আসার পর অত ক্লান্ত অবস্থায়, সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় তোমার ভেতরে একটা শিল্পী সুলভ পাগলামিও ছিল বোধ হয়। পাগলামো তো বটেই। শোন, আমি বিশ্বাস করি কথা বলে যত না বন্ধু পাওয়া যায় গানের মাধ্যমে বাঁধা যায়। কারণ আমি এই যে এত বিদেশে ঘুরেছি, আগে কি করতাম কি ওদের দেশের গান শিখতাম, শিখে তারপর ওদের শোনালে ভীষণ। আমি তোকে একটা ছোট্ট করে একটু সময় নেবো, একটা হাঙ্গেরিয়ান গান শুন। Tavasi salvize taras viragam viragam minden modar tarshadvalas viragam 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 viragam। একটা ফোক সং, এটা বিরাগ অম মানে মাই ফ্লাওয়ার, ও মাই ফ্লাওয়ার। এই বসন্ত এসে গেছে, সকলকার বন্ধু আছে, তোমার কেউ বন্ধু নেই, আমার কেউ বন্ধু নেই, চলো আমরা বন্ধুত্ব করি। সেই করার পর মানে সব কাছে চলে এলো, এমন সুন্দর। ওদের ওখানে রেডিওতে এটা করলাম এবং ওরা আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতো আর হাত তালি দিয়ে আমি ওদের সঙ্গে থাকতাম। এইটা হচ্ছে আমি দেখেছি গান দিয়ে বন্ধুত্ব করা যায় অনেক বেশি। আচ্ছা, এই যে তুমি তো পৃথিবীর নানা দেশে ঘুরেছো, গান করেছো, সেখানকার গান নিয়ে এসেছো, পেয়েছো। আমার হঠাৎ একটা জিনিস মনে পড়লো, একবার তোমার আমেরিকা যাওয়ার কথা ছিল। আমার মনে আছে তোমার 20 তারিখ মে মাসে তোমার বিদেশ যাত্রার কথা। তুমি 1 তারিখে জানতে পারো যে একটা বড় টাকা যেখান থেকে আসার কথা সেখান থেকে আসবে না, কিন্তু তুমি একদম বেপরোয়া হয়ে গিয়ে সেই টিম নিয়ে যাবেই এরকম মনস্থির করে তুমি টাকা সংগ্রহ করে তুমি চলে গিয়েছিলে তাসের দেশ নিয়ে। হ্যাঁ, তাসের দেশের টিম নিয়ে। সেটা আমার জানতে ইচ্ছে করে তোমার এই অভিজ্ঞতাটা। অভিজ্ঞতা মানে খুব কষ্ট করে গিয়েছিল সেটা মনে আছে, কিন্তু আমি জেদ ধরেছিলাম যাবো বলে যাবোই। কিন্তু তারপরে ফিরে এসে কিন্তু এই টাকাটা আমি পেয়েছিলাম, সরকারও দিয়েছিল এবং আরো 5 জায়গা থেকে। সেই টাকাটা তখন কোত্থেকে জোগাড় করেছিলে? আমি শুনেছি তুমি ওই টাকা কোত্থেকে জোগাড় করলাম এটা আর বলিসনি। আমার তো অত টাকা ছিল না, কিন্তু কোথাও কোথাও থেকে জোগাড় করেছি। আমি বুদ্ধিতে দুষ্টু বলছিস না, ওই দুষ্টুমি করে কী করে পয়সা জোগাড় করতে, নিজের জন্য কখনো করিনি, যেটা ভালো কাজে কেন করবো না। তাসের দেশটা ডান্স নামার ফর্মে নিয়ে গিয়েছিলাম, মিউজিক দিয়ে যাতে করা যায়। সব গান তো বুঝবে না ওরা, সব ডায়ালগও বাংলা বুঝবে না। আমার ওই কথা, বিদেশে গিয়ে বাঙালি খুঁজছি, বাঙালি, আরে বাঙালি তো এখানে শুনছেই। তুমি যদি বিদেশে গিয়ে বন্ধু না করতে পারো তাহলে হোয়াটস দ্য ইউজ, যাওয়ার কী দরকার বাইরে, যে বলবো আমি এত ঘুরেছি বিদেশে। আমি এই আলাপচারি থেকে আবার একটু সরে যাব, কারণ সেই আশ্চর্য অভিযাত্রার এক প্রত্যক্ষদর্শীর মুখে একটু শুনবো আমরা সেই মার্কিন সফরের বৃত্তান্ত। সেই আমেরিকাগামী দলে তিনি ছিলেন পাঠের দায়িত্বে। সেদিনের তরুণ যুবা আজ পরিণত বয়সে সুখ্যাত প্রকাশনা সংস্থার শীর্ষ পদে কর্মরত। তিনি সুবীর মিত্র। এসো সুবীর, তোমাকে স্বাগত জানাই। সুবীর, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে ঘটনার কথা ছোট মাসি বললেন যে 20 তারিখ মে মাসে যাওয়ার কথা, 1 মে জানতে পারলেন যে একটা অর্থ সাহায্য আসছে না, এবং কিন্তু উনি একদম কৃতনিশ্চয় যে তিনি যাবেনই এবং গেলেনও শেষ পর্যন্ত। তো এই ঘটনাটার মধ্যে যে ছবিটা ভেসে ওঠে, যে ওর সেই ইনডমিটেবল স্পিরিট, যেটা
যা দমে না, যা নুয়ে পড়ে না। এই ঘটনাটা তোমার অভিজ্ঞতাটা কি আমায় বলো। মানে আমার জীবনে আমি যত মহিলা দেখেছি এবং আমার মায়ের পরে আমার জীবনে সুচিত্রাদি হচ্ছেন মাতৃসমা। তার ভেতর যে জেদ বা স্পিরিট বা যে মাথা উঁচু করে দাঁড়াবার যে শক্তি আমি আর কারোর মধ্যে দেখিনি। সৌমিত্রদা, আপনি যেটা বললেন ওই 20 তারিখে 20 মে আমাদের আমেরিকা যাওয়ার কথা এবং 1 মে সুচিত্রাদি জানতে পারলেন যে সরকারি সাহায্য আমাদের পাওয়ার কথা ছিল, সেটা যে কোনো কারণেই হোক সেটা পাওয়া সম্ভব হচ্ছে না। সুচিত্রাদি এই যে আমেরিকা যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন নভেম্বর মাসে, এবং সেই সময়কার বা এখনকারও যারা বিখ্যাত নৃত্যশিল্পী মানে শম্ভু ভট্টাচার্য, শান্তি বসু, আরতি মজুমদার, এরা সবাই সেই তখন থেকে তারা রিহার্সাল করে যাচ্ছেন, তারা প্রচণ্ড পরিশ্রম করছেন। আর আমাদের সর্বসমেত আমরা ছিলাম 33 জন। যখন উনি শুনলেন 1 মে যেটা যেতে পাচ্ছি না, সেই সরকারি মুখপাত্রকে কিন্তু সেইখানে দাঁড়িয়েই তিনি বলে এসেছিলেন যে আমি কিন্তু আপনাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই 20 মে আমার এই ছেলেমেয়েদের নিয়ে আমি কিন্তু নিউ ইয়র্কে পৌঁছব, এটা আমি এখানে জানিয়ে গেলাম। কেন আমি আমার ছেলেমেয়েদের বলতে পারবো না এতদিন ধরে 5 মাস ধরে আমি রিহার্সাল করে যে আমি যেতে পারছি না। তারপরে সুচিত্রাদির লড়াই শুরু হলো। সে লড়াই কিন্তু উনি 3-4 জনের বেশি কাউকে জানাননি, কেউ জানে না। আমরা 2-3 জন হয়তো জানতাম, কিন্তু সমস্ত দায়িত্ব উনি একা করেছেন। এবং কোথায় কোথায় গেছেন না গেছেন তার সেই এক অন্য ইতিহাস। শুধু এইটুকুই বলি, 19 তারিখে যখন 20 তারিখ ভোরবেলা আমাদের ফ্লাইট এখান থেকে দিল্লি থেকে KLM এর ফ্লাইটে হচ্ছে নিউ ইয়র্ক, কিন্তু 19 তারিখ সন্ধেবেলা অবধি আমরা ওর বাড়িতে বসে আছি, তখনও টিকিট এসে পৌঁছয়নি। মানে উনি নেই, উনি সেই সকালে বেরিয়ে গেছেন, উনি টিকিট নিয়ে আসবেন, টিকিট হলে পরের দিন সকালে যাওয়া। কিন্তু বাকি যারা তারা কিন্তু কেউ জানে না যে আমাদের এই রকম একটা অবস্থার মধ্যে রয়েছে। রাত্রি 9টা বেজে গেল, 9:30 বেজে গেল, 10টা বাজতে 10-এ উনি বাড়ি ফিরে এলেন, হাতে একটা ব্যাগ, তাতে 33 জনের এয়ার টিকিট। এবং তখন আমাদেরকে বললেন, এবার তোদের হাতটা একটু ডান হাতটা দেখি। আমরা সব ডান হাত বাড়ালাম, বললাম এই দেখ তোদের বিদেশ যাত্রা এই ডান হাতের রেখাটা এখন তৈরি হয়ে গেল। এখন আমার শুনলে বা এটা ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। পরের দিন ভোরবেলা আমরা সবাই হই হই করে গেলাম, আমরা আমেরিকা গেলাম। আমরা প্রায় 2 মাস ছিলাম, তারপরে শো করে ফিরে এলাম। তারপরে উনি ওনার যা কিছু করণীয় তারপরে এসেও করেছেন, করে উনি কিন্তু মাথা নিচু করে সেই দাঁড়াবার উনি সুযোগ কারুকে দেননি। আমরা আবার ফিরে আসছি আলাপচারিতে। ছোট মাসি, তুমি এই যে বললে যে তুমি যখন যাবো বলেছ তখন তুমি যাবেই এইরকম একটা অনমনীয় মন নিয়ে এগিয়েছিলে এবং গিয়েও ছিলে। এটা একটা দায়বদ্ধতারই পরিচয় তো, যে যখন তুমি তোমার কমিটমেন্ট থেকে পেছোতে চাও। তোমার গানের ব্যাপারেও আমি এই কথাটা মনে করতে পারি। 1945 সালে তোমার প্রথম রেকর্ড বেরিয়েছিল মরণরে তুহু মম শ্যাম সমান, কিন্তু তোমার একটা লেখাতেই, আমি লেখাটা একটু শ্রোতাদের জন্য পড়েও একটুখানি 2 লাইন পড়েও শোনাচ্ছি। ওই 1945 সালে একই বছরে প্রকাশিত হলো তাঁর রবীন্দ্রসঙ্গীতের প্রথম গানের রেকর্ড, যার এক পিঠে ছিল মরণ রে তুহু মম শ্যাম সমান, অন্য পিঠে হৃদয়ের একুল অকুল। সেখানে তুমি বলছো, শান্তিনিকেতন যাবার আগেই আমি রেকর্ড করার অফার পেয়েছিলাম, কিন্তু আমি রাজি হইনি। কিছু শিখিনি, কিছু জানি না, রেকর্ড করব কোন মূলধনে। এটা একটা মূল্যবোধের প্রশ্ন নিশ্চয়ই, এবং তোমার শিল্পী হিসেবে একটা কমিটমেন্টও। এটা কি তোমার তখন থেকেই মনে ছিল? হ্যাঁ রে, কারণ সত্যি কথা বলতে কি, গান যে করতে শুরু করেছিলাম সেটা শান্তিনিকেতনে যাওয়ার চান্স পেয়েছিলাম, তাই সুযোগ পেয়েছিলাম। আর রবীন্দ্রনাথ আমার ঈশ্বর, কেউ নেই রবীন্দ্রনাথ ছাড়া। তো এটা তাঁরই আদর্শে উদ্বুদ্ধ আমি হয়েছিলাম। আমি ভাবিনি, কখনোই ভাবিনি যে আমার রেকর্ড বেরোবে। তখন এত এই রেকর্ড বেরোবার হুজুগটা ছিল না, করিনি। আর তাছাড়া আমি শিখিনি কিছু, আমি কেন গান করব? এটাও দায়বদ্ধতা বলতে পারি। আমি কেন এরকম করবো অন্যায় কাজ, এটা অন্যায় কাজ। তুমি যখন শান্তিনিকেতনে গান শিখতে গিয়েছিলে, সেই সময়টা আমার স্মৃতিতে আছে যে তুমি মাঝে মাঝে ছুটিতে যখন আসতে, তখন তোমাদের বাড়িতে একটা হই হই পড়ে যেত। হ্যাঁ, গজু এসেছি বলে তোমার ডাক নাম গজু। গজু নাম বললে হ্যাঁ, এবং আমার তোমার সেই স্মৃতিটা যে তুমি তখনও মাঝে মধ্যে কিন্তু ফ্রকই পরতে হয়তো,
কিংবা হয়তো শুদ্ধ শাড়ি পরা তখন ধরেছো। পাজামা আর পাঞ্জাবি পরতাম মানে। হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরতে, আর বিনুনি ছিল সেই নিয়ে তুমি, এবং কিন্তু তুমি তখনও থেকে থেকেই গান গাইতে। গান সবসময় করতাম। আচ্ছা, নেচে বাল্মীকি প্রতিবার নাচ ফাচ গান ফান করে দেখাতাম লোক, খুব মানে একটু পাগলা ছিলাম আর কি, চিরকাল এখনো আছে। আচ্ছা ছোট মাসি, তোমার এই গজু নামটা যখন আমি সর্বসাধারণের কাছে বলেই দিলাম, তখন এই প্রসঙ্গে তোমাকে আমি একটা প্রশ্ন করছি। আমি ভাষাভাবে জানি যে তুমি ট্রেনে যেতে যেতে জন্মেছিলে, ছোট দিদুর কোলে এসেছিলে সেই সময়। ট্রেন থেকে একটা স্টেশন গুজান্ডি নাকি গজান্ডি এরকম, হ্যাঁ গুজান্ডি বলে একটা স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে তারপর সেইখানে তোমার জন্ম হয়েছিল। এটা আমার কাছে খুবই অদ্ভুত মজার লাগে যে তার থেকে তোমার ডাকনাম তৈরি হয়েছিল গজু। ঠিক আছে, সেটা তো হতেই পারে। আমার যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে ওই যে ট্রেনের গতি, ওই যে লৌহরথের মধ্যে যে বেগ, সেটা তোমার জীবনেও বোধহয় থেকে গিয়েছে। তুমি এত দূর যে চলে এসেছো, 83 বছর পর্যন্ত অক্লান্ত অবিশ্রাম গান করে গেছো, এবং গানে গানে তুমি বাঙালির আকাশকে ভরিয়ে দিয়েছো। সেটা বোধহয় সেই গতির সঙ্গে কোনো জায়গায় একটা বোধহয় অলক্ষ্য সম্পর্ক রয়ে গেছে। এরকম কথা বলিস না, আমি কানে হাত দিয়ে জিভ বার করছি লজ্জায়। এত বলিস নি, ভালো কথা। এই হচ্ছে শ্রোতারা ভালোবেসে আমাকে নিয়েছেন, আমি ধন্য, আমার কিছু করার নেই। আর আমার জন্মটা ভারী মজার। ছুটির সময় পুজোয় বাবা মাকে নিয়ে গিয়েছিলেন, আর আমার 3 দাদা দিদি। দাদা আমার থেকে 9 বছর বড়, দিদি আমার থেকে 5 বছর বড়, আর আমার উপরে যে বোন সে 2 বছর বড় ছিল। তা মা অসুস্থ হয়ে যান, ওখানে ডিগ্রি অঞ্চলে পোকা টোকা কামড়ে, কি টিস্যু কিছু কামড়ে, তা মা অসুস্থ হয়ে যান, তখন ফিরতেই হয়। তো আই ওয়াজ এ প্রিমেচিওর বেবি, তাই জন্য বুঝে থাক আমার বুদ্ধি বলে কিচ্ছু নেই, একবার খুব বুদ্ধি কম। হ্যাঁ, আর সেই ট্রেনটা থামাতে হয়, সেটা থামে যেখানে, সেটার নাম গুজান্ডি স্টেশন। সেখানে থামার কথা না, কিন্তু বাবা লিখে একটা আগের স্টেশনে ফেলে দেন, পরে গুজান্ডি স্টেশনে থামে। রেলের ডাক্তার এসেছিলেন, তিনি মাকে আর আমাকে নিয়ে নাকি তার বাড়িতে গিয়েছিলেন, এই আর কি। এই জন্য গজু নাম, কিন্তু গজু নাম কেউ বলে না, আমার কিন্তু শুনতে খুব ইচ্ছে করে। হ্যাঁ, আমি তো ছোটবেলায় কেবল তাই শুনতাম, কারণ তখনও তোমার যারা বড় তারা আশপাশে তো সব সময় থাকতেন, তারা তো তোমাকে তাই নামেই ডাকতেন। ছোট মাসি, তোমার জন্মের কথাটা যখন উঠলই, তখন আর একটা জন্মের দিন তোমার আছে বলে আমার মনে হচ্ছে। আমার কেন অনেকেরই এটা মনে হয়। সেটা হলো 1941 সালের 27শে অগস্ট। যদি বলো কেন, সেই দিনটা হচ্ছে 22শে শ্রাবণের ঠিক 20 দিন পরে, যেদিন তুমি প্রথম শান্তিনিকেতনে গিয়েছিলে। তো সেই যাওয়াটা তোমার কেমন ছিল, সেটা যদি তুমি আমাদের একটু শোনাও। না রে, এই কথা কি আমারও মনে হয় না, ওটাই আমার একটা অন্য জীবন দিল আমাকে। আমি তখন ক্লাস 10-এ পড়তাম, তখন তো এই উচ্চ মাধ্যমিক ছিল না, ম্যাট্রিক ছিল 10 বছর পরে, তারপর 2 বছর পরে ইন্টারমিডিয়েট, তারপরে বিএ 2 বছর পরে। তো যখন আমি বেথুনে পড়ি সেই সময়, আর আমি গান করতাম পাগলের মতো। তো আমার দিদিরা বলে একটা স্কলারশিপের জন্য বেরিয়েছে কাগজে, তুই যা গজু, তুই যা। তা আমি নেচে উঠলাম যে হ্যাঁ যাব। তারপরে স্কলারশিপ পেলাম শান্তিনিকেতনে, তখন ক্লাস 10 বেথুনে ছাড়লাম, ছেড়ে চললাম। কিন্তু আমি পড়াশোনা তো ছাড়তে পারিনি কোনো দিন, কারণ কিছু হলো না বলে তুমি গান শিখছো, এটা আমার শুনতে ভালো লাগতো না। তো সেই সময় আমি যাই, আমার যাওয়ার কথা ছিল অগাস্ট মাসের গোড়ার দিকেটা, কিন্তু রবীন্দ্রনাথ মারা গেলেন 7 অগাস্ট। তখন আমি ভাবলাম যাবো না আমি, কারণ কে কার জন্য যাব। তো আমাকে দিদিরাও বোঝালো, বললো কেন, উনি না থাকলেও তার তো পরিবেশটা রয়েছে, রবীন্দ্রনাথ তো কোথায়, এখন তো শেষ হয়ে যেতে পারেন না। এটা ভাবতে ভাবতে শেষে আমি তার 20 দিন পরে গেলাম শান্তিনিকেতনে। সে এক আশ্চর্য যাওয়া, আমি ভাবিনি যেতে পারবো। আমার এখন চোখে জল আসছে ভাবলে, নতুন জীবন পেলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথের চলে যাওয়ার 20 দিন পরে যাওয়ার ফলে তুমি রবীন্দ্রনাথকে দেখতে পাওনি ওখানে গিয়ে, কিন্তু আমি দেখেছি তাকে। তোকে আমি ইয়ে করলাম কেন জানিস, বাবার সাথে তো খুব যোগাযোগ ছিল। বাবা তো ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এককালে। অবনীন্দ্রনাথের জামাই মণিলাল গঙ্গোপাধ্যায় আর বাবা দুজনে। সেই সময় তুমি রবীন্দ্রনাথকে দেখেছো? মানে তখন আমি এত ছোট, দেখেছি আমি, মানে নিঃশ্বাস বন্ধ করে আমি দেখেছি তাকে। কিন্তু শান্তিনিকেতনে গিয়ে ভেবেছিলাম যে কাছাকাছি, সেটা পারলাম না। কিন্তু তখন তো আর একটু বড় হয়েছে, আরো ভালো করে তাহলে বুঝতে পারতে। আচ্ছা, কিন্তু তুমি যখন গিয়ে পৌঁছলে তখন ওখানে শিক্ষকতাই বা কারা করতেন, বা তোমাদের গানের
বাবা সব তো মনে পড়ে না। আমাদের নিয়ম ছিল তখন হ্যাঁ। যে 2 বছর ক্লাসিক্যাল মিউজিক থাকবে কম্পালসারি, হ্যাঁ। 2 বছর তবলা শিখতে হবে কম্পালসারি, হ্যাঁ। 2 বছর নাচ শিখতে হবে কম্পালসারি, আর রবীন্দ্রনাথের গান তো আছে। তো আমি 2 বছর পারিনি। ক্লাসিক্যাল গানটা আমার বড্ড ভালো লেগেছিল, সেটা আমি 5 বছর রেখেছিলাম শান্তি এই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আর নাচটা করতাম বটে, কিন্তু আমার এক বন্ধু ছিল সেবা মাইতি বলে, হ্যাঁ। সে খুব সুন্দর নাচতো। হ্যাঁ, সে সেবা। দেখলে আমাকে ভেঙচি কাটতো, আর ও আবার গান করলে আমি আবার তাকে ভেঙচি কাটতাম, ফলে ওরও গান হলো না আমারও না। পরে উনি সেবা মিত্র হন। সেবা মিত্র, হ্যাঁ, সুনীতি সেবা ওর মিত্র। নাম, সুনীতি মিত্র সেই স্ত্রী। হ্যাঁ। আচ্ছা, তোমার এই সহপাঠী ছাড়া আর কারোর কথা মনে পড়ে তোমার সমসাময়িক যারা গাইতেন? সমসাময়িক ওরমভাবে কিছু নাম করার মতো কেউ ছিলেন না। আমি গান শিখেছি শান্তিদেব ঘোষের কাছে, শৈলজ রঞ্জন মজুমদারের কাছে, ক্লাসিক্যাল গান শিখেছি ভিভি বজলবারের কাছে। সে ভদ্রলোক খুব কড়া ছিলেন, কিন্তু খুব যত্ন করে শেখাতেন। একটা তান একদিন ভুল হলে কিচ্ছু হবে না, মাথায় সব গোবর, যাও চলে ভাই কোথায় গিয়ে। তা আমার সঙ্গে নীলিমা সেন বাচ্চু, ও ক্লাসিক্যাল গান শিখতো, ও এসে বললো সুচিত্রা দি কাঁদছে, আর আমি সুচিত্রা দিয়ে এরকম যাবো না, ওস্তাদজি বলছেন না। আমি তুই খেপেছিস নাকি, করে দেখি দেবো যে আমরা পারি, চ। সারা দুপুর ওকে নিয়ে বসে তানপুরা ছেড়ে গান করলাম, করে গিয়ে বিকেলে গিয়ে ওস্তাদজিকে বললাম এই যে আমরা করেছি, গান শুনুন। গান শুনে উনি ভীষণ খুশি, টান টান ভালো লাগাচ্ছি। ওর মা একটু কুঁজো ছিলেন, তখন বললেন যে মা কফি খাবে, কফি খাওয়াতেন ওর মা, তার সঙ্গে সাউথ ইন্ডিয়ান মিষ্টি। খুব এটা মনে আছে। তখনকার দিনে শিক্ষার্থী মানে শিক্ষয়িত্রী যারা ছিলেন, শিক্ষয়িত্রী আমাদের ছিলেন না, শিক্ষক, তারা ভীষণ ভালোবাসার সম্পর্ক ছিল। আর এই সময় হচ্ছে কি জানিস, হঠাৎ মনে পড়ে গেল রামকিঙ্কর বেইজ, খ্যাপাল মানুষ ছিলেন তো, কিন্তু ওর মানুষ আমি দেখি। আমাকে বললেন সুচিত্রা তোমার মুখটা বড় মজার, আমি একটু তোমার ইয়ে গড়বো, তুমি বসবে। আর হ্যাঁ, উনি মূর্তি গড়তেন আর গান করতেন যে সারা শান্তিনিকেতন মানে একবারে ভেসে যেত সেই গানে। খুব খোলা গলায়, উদাত্ত, খুব খোলা গলায়। আর এত এত ভালো মানুষটি ছিলেন। বিনোদ বিহারী ছিলেন কলাভবনে, নন্দলাল বসু ছিলেন মাস্টারমশাই, এইসব এদের পেয়েছি আর কি। আচ্ছা, তখন মোহরদি ছিলেন না? মোহর তো মানে ছাত্রী ছিল, ছাত্রী হিসেবে ছিল। ও বন্ধু আমার ভীষণ। ও তবে নুপু অরুন্ধতী, হ্যাঁ, যে তপনের স্ত্রী হলো, তো ছিল সকলেই ওখানে, কিন্তু ওরা বন্ধু ছিল আমার, আমরা একই বয়সী মরলে। এই যে সমবয়সী সব বন্ধুর দল, যারা প্রত্যেকেই পরবর্তীকালে দিকপাল হয়েছেন, তাঁদেরই মধ্যে ছিলেন সুচিত্রা মুখোপাধ্যায় এবং কণিকা মুখোপাধ্যায়। বাঙালি তাঁদের নাম সসম্ভ্রমে উচ্চারণ করে, এবং যেহেতু তাঁরা দুজনেই পরে কিংবদন্তি হয়েছিলেন, তাই বঙ্গজনতার একটি অংশ স্বভাবসিদ্ধ কুটকচাল বশত তাঁদের মধ্যে যেন এক ধরনের রেষারেষির সম্পর্ক খাড়া করে তোলে। এটা বোধহয় বাঙালির মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা। সেই পারস্পরিক অসুয়ার কাহিনী যে নিছকই গুজব, তা আরও একবার এই অনুষ্ঠানের অবকাশে বলে নেওয়া যাক। কিছু ভ্রান্ত ধারণাকে সমূলে উৎপাটন করা উচিত, এও তেমনি এক ভ্রান্তির ইতিহাস। আমার ব্যক্তিগত স্মৃতিতে সুচিত্রা কণিকার সখ্যের বেশ কিছু ছবি আছে। তাছাড়া এই বিতর্কিত বিষয়টির উপরে আলো ফেলবেন সুবীর মিত্র। বাঙালিদের দেখেছি আমার একটা অভ্যাস আছে দুটো প্রতিপক্ষ তৈরি করা, অমুক বনাম অমুক। আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে, উত্তম বনাম সৌমিত্র, এই সমস্ত। তো অথচ উত্তম দ্বারা আমার বন্ধুত্বের খবর প্রায় বেশিরভাগ বাঙালি জানতো না যে কতটা গভীর ছিল সেই বন্ধুত্ব, প্রায় ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কের মতন। তেমনি এই ধারণা একটা চালু আছে যে সুচিত্রা বনাম কণিকা গানের জগতে, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের জগতে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে খুব ভালো করে জানি যে এই ধারণার তলায় কতখানি ভুল রয়েছে, যে কেননা ওরা দুজন কতটা বন্ধু আমি জানি, কিন্তু আমি শ্রোতাদের জন্যে তোমার কাছে জানতে চাই, তুমিও এদের খুব কাছের থেকে দুজনকে জানো এবং চিনেছ, এই বন্ধুত্বের কথা তুমি যদি একটু আমাদের বলো। হ্যাঁ, মানে সৌমিত্রদা, আপনি যেটা বললেন, মানে আপনার সঙ্গে উত্তম কুমার সম্পর্কে যে কথা আমরা শুনতাম, সেটা আমরাও অনেক পুলকিত হতাম এবং আমরাও অনেক আলোচনা করতাম, সত্যিই কি তাই। কিন্তু আমরা এই আপনার মুখে এখন শুনলাম যে আপনাদের দুজনের সম্পর্ক এত মানে গভীর এবং এত অন্তরঙ্গ ছিল, যেটা আপনি নিজেই বললেন। কিন্তু আমরা বাইরের যারা তখন নানা রকম গল্প টল্প শুনতাম। তা আমার সৌভাগ্যক্রমে
সুচিত্রাদির সঙ্গে আবার তো যে সম্পর্ক আমি আগেই বলেছি, আমি মাতৃসমা। আর মহদ্দি কণিকা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে একটু ব্যক্তিগত সম্পর্ক ছিল, মানে আমার স্ত্রী জয়িতা, ওর পিসি হচ্ছেন মহদ্দি, এবং শান্তিনিকেতনে যে আনন্দধারা বাড়ি এবং আমার স্ত্রী জয়িতাদের বাড়ি একদম পাশাপাশি বাড়ি। তা আমি এরকম অনেকবার দেখেছি সুচিত্রাদি একটা সময় শান্তিনিকেতনে তার নিজের একটা বাসস্থান ছিল, মাঝে মাঝে গিয়ে ওখানে উনি বেশ কয়েকদিন থেকে আসতেন, আড্ডা মারতেন। কিন্তু যতবারই গেছেন তিনি মহদ্দির বাড়িতে অবশ্যই গেছেন, এবং অবশ্যই গেছেন বললেও ভুল হবে। সেই সঙ্গে মহদ্দি যা ভালোবাসতেন, যা হয়তো খেতে ভালোবাসতেন, বা মহদ্দির পছন্দ মতো কোনো একটা জিনিস, বা কখনো কখনো এও দেখেছি যে পুজোর সময় বা পুজোর পরে শাড়ি নিয়ে মহদ্দির বাড়িতে যেতেন, এবং দুজনে মিলে মহদ্দির যে ঘর ছিল সেখানে একটা বড় ডাইনিং টেবিল ছিল, সেই ডাইনিং টেবিলে ওরা দুজনে বসে একদম সেই বসে আড্ডা মারা যাকে বলে, সেই আড্ডা তারা মারতেন। এবং সেই সম্পর্কে সেই সময়কার কিছু কিছু ছবিও আমাদের কাছে ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। তাদের দুজনের মধ্যে কোনোদিনই আমার মনে হয়নি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে বা দুজনের সম্পর্কে দুজনের অন্যরকম কোনো ধারণা আছে, মনে হয়নি। এবং যখন একটা সময় মহদ্দি মাঝে মানে কলকাতায় এসে থাকতেন, বাণীদি মানে বাণী ঠাকুরের ওখানে থাকতেন, সেখানেও বেশ কিছুদিন ছিলেন, সেখানেও সুচিত্রাদি মাঝে মাঝে গিয়ে আড্ডা মারতেন, দুজনের মধ্যে গল্প হতো, পুরনো দিনের কথা বলে। আমরা যারা আশেপাশে হয়তো থাকতাম আমরাও খুব মজা পেতাম দুজনের মধ্যে এইসব নানা রকম মানে মজার কথা শুনে। আমাদের কিন্তু কখনোই মনে হয়নি যে দুজনের মধ্যে কোনো রকম কোনো ব্যক্তিগত সংঘাত, ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আছে বলে আমার কখনো মনে হয়নি। আমার সবসময় মনে হচ্ছে দুজন একজন সত্যিকারের বন্ধু, দুজনেই দুজনেরকে ভালো চান। এবং হয়তো দেখে থাকবেন যে সুচিত্রাদি মহদ্দি সম্পর্কে একটা খুব সুন্দর কবিতা লিখেছেন, এবং সেটা কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং মানে সেই কবিতা শুনলেই বোঝা যায় যে সেই কবিতাটি সম্পর্কে সুচিত্রাদির কি মনোভাব ছিল মহদ্দি সম্পর্কে। সুবীর, তুমি যেটা বললে সেটা শ্রোতাদেরও শুনতে ভালো লাগবে বলে আমি কবিতাটি একটু পড়ে দিচ্ছি। শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়কে সুচিত্রা মিত্র লিখছেন। গান গান গান, কেবল গান, সুরের মাদকতায় নেশা ধরানো গান। এক পলকই উন্মুক্ত হয় অসীম আকাশ, বিস্তীর্ণ প্রান্তর, সুখে দুঃখে জড়ানো জীবনের কত না উপলব্ধি। বিশ্বতানে যে ধ্রুবপদ বাঁধা, তাই এসে মিলে যায় জীবন গানে। অথবা নিত্য প্রবাহিত যে আনন্দধারা জীবনকে ভরে দিয়েছে, কত না দাক্ষিণ্যে কিংবা গান দিয়ে দ্বার খোলাবার মন্ত্র যার সুধা নির্ঝর কণ্ঠে উচ্চারিত, তাকে বারে বারে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিস্মিত সত্তা আমার খুঁজে পায় বেঁচে থাকবার আনন্দ এই গানের বাঁকে বাঁকে। বড় কাছের মানুষ, তবু অনেক দূরের, কারণ গানের লীলাক্ষেত্রে সে তো ধরা ছোঁয়ার বাইরে। নামেই শুধু মোহন নয়, তার গানেও লেগেছে নিখাদ সোনার ছোঁয়া। আর তাই এক অনুরাগী শ্রোতার অভিনন্দন জানাই আমি তাকে। পরিবেশটা কি একটু ভারী হয়ে এলো জানি না, তবে বিতর্কিত একটি প্রসঙ্গের শেষে একটু লঘুভার গল্পেই ফের চলে যাওয়া ভালো। আশ্রমিক সুচিত্রার গল্প, সেই গল্প একটু আমরা শুনবো। একটু আমি শান্তিদেব ঘোষের লেখা থেকে পড়ব, পড়াটাই বরং আগে হোক, তারপর শোনা। সেই গল্প আমাদের শোনাবেন শ্রী শোভন সোম। তার আগে শান্তিদার লেখা শ্রীমতী সুচিত্রা। তার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটেছিল সে যখন শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের ছাত্রী হিসেবে ভর্তি হলো। তখন থেকেই সে সেখানকার গানের ক্লাসে, উৎসব ও আনন্দানুষ্ঠানের গানে, নাটকের অভিনয়ে উৎসাহের সঙ্গে যোগ দিত। এরই মধ্যে সেই ছাত্রীনিবাসে অবসর সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পরীক্ষার জন্য নিজেকে যে তৈরি করত তাও দেখেছি। তখন থেকে আজ পর্যন্ত তার সঙ্গে আমার সেই যোগাযোগের আর কখনো ছেদ পড়েনি। দীর্ঘদিনের এইরূপ ঘনিষ্ঠতার যোগসূত্রে তাকে যেভাবে দেখেছি বা জেনেছি সে কথা সংক্ষেপে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। শ্রীমতী সুচিত্রার প্রধান গুণ হল সে বরাবরই সঙ্গীত পাগল। সে বোধহয় অল্প বয়সেই বুঝেছিল যে এমন এক প্রকার গানের চর্চা তাকে করতে হবে যার দ্বারা তার মনকে প্রকৃত মনুষ্যত্ববোধের পথে এগিয়ে নিয়ে গিয়ে তার জীবনকে সার্থক করে তুলতে পারবে।
গুরুদেব রবীন্দ্রনাথের গানের দ্বারা তার সে আকাঙ্ক্ষা মিটবে, সে যেন প্রথম থেকেই তা বুঝতে পেরেছিল। এই গানের মাধ্যমে সে পেয়েছিল জ্ঞানের বিকাশের সুযোগ, বৃহত্তর প্রেমের বিকাশও ঘটেছিল এই গানের সাহায্যে। শান্তিদেব ঘোষ আজ আর নেই। তিনি এটি লিখেছিলেন 1991 সালে। সুচিত্রা মিত্রের ওপর একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিল তারই জন্যে। এরপর পুরানো সেই দিনের কথা বলছেন শোভন সোম। তিনিও বহু বিদ্যায় পারদর্শী এবং প্রতিভায় বহুমুখী, কিন্তু এই মুহূর্তে তার সব ছাপানো পরিচয় তিনি শান্তিনিকেতনের প্রাক্তনী। আসুন শোভনবাবু। সুচিত্রাদিকে আমি যেভাবে পেয়েছি আশ্রমে, তখন তিনি ছাত্রী নন, কিন্তু আশ্রমে এলেই তিনি আশ্রম বালিকা হয়ে যেতেন। সবার সঙ্গে খুনসুটি, বিশেষ করে মোহরদি, বাচ্চুদি, তাদের সঙ্গে খুনসুটি, এবং যখন তখন বললেই গান গেয়ে দেওয়া। সেটা তিনি ভুলতে পারেননি যে সেখানে থাকতে তার উৎসবে এবং অন্যান্য অনুষ্ঠানে একক বা সমবেতভাবে গাওয়া তো অপরিহার্য ছিল, এবং সেখানে সবার কণ্ঠে গান পাখির মতো আসে। তাকেও আমি যখন দেখেছি আশ্রমে, যতবার দেখেছি, তাকে আমরা কখনো কখনো কলভবনে ঘর বন্ধ করে দিয়ে বলতাম যে যেতে দেবো না, গান না শুনিয়ে যেতে দেবো না, এবং তিনি অবলীলাক্রমে ওইখানে বসে গানের পর গান গেয়ে যেতেন। এই যে সহজ হয়ে যাওয়া, যেটা কলকাতায় সম্ভব কিনা আমি জানি না, কিন্তু শান্তিনিকেতনে তিনি সেই সহজ বালিকা হয়ে যেতেন, আশ্রম বালিকা হয়ে যেতেন। সেই সত্তাটা তার মধ্যে ফিরে আসতো। এমনকি শুধু সুচিত্রা মিত্র নয়, ইন্দিরা গান্ধীকেও আমি ওভাবে দেখেছি ঘুরে বেড়াতে। এই যে ঘুরে বেড়ানো সহজভাবে, এইটে শান্তিনিকেতন ছাড়া বোধ হয় আর কোথাও সম্ভব নয়। এখনও যখন সুচিত্রাদি যান, এখনও তিনি আশ্রম বালিকাই হয়ে যান, ওখানে কারো বয়স বাড়ে না। গান তো হলো, কিন্তু একটু নাচের কথাও জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, নাচও করেছেন কলকাতার মঞ্চে, আপনি? হ্যাঁ, দেখেছি। মায়ের খেলাতে নেচেছেন তিনি, গানও গেয়েছেন, নেচেছেন। অশোকতরু বন্দ্যোপাধ্যায় এবং উনি, সে বিখ্যাত জুটি, সে তো চোখের সামনে ভাসে, তার তো ছবি আছে, ও তো আমার জীবন্ত দেখা। সেই সব স্মৃতিগুলো মানে গেথে গেথে আছে মনে, সেগুলো তো মোছার নয়। যতদিন থাকবো এগুলো ফিরে ফিরে আসবে। আমরা আবার ফিরে আসছি ছোট মাসির সঙ্গে আড্ডায়। হ্যাঁ, শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের দেখা তুমি হয়তো পাওনি, কিন্তু সেই রবীন্দ্রনাথের তীর্থে তো গিয়ে পৌঁছেছিলে, এবং আমার মনে হয় ভাবতে ভালো লাগবে যে সেই তীর্থই হয়তো ফিরে এসেছে তোমার রবি তীর্থ এই বিদ্যালয়ে। আচ্ছা, এখানেও তো তুমি যে শিক্ষকদের কথা বললে, তারা যেভাবে যত্ন নিয়ে ভালোবেসে এবং শাসনের মধ্যে দিয়ে শেখাতেন, তোমার রবি তীর্থের ছাত্রছাত্রীদেরও তো তুমি সেরকমভাবেই শেখাও। নিশ্চয়ই। এই রবি তীর্থ কীভাবে তৈরি হয়েছিল? তুই জানিস 1946 সালে তার উদ্বোধন প্রথম। দ্বিজেনবাবুর কাছে ওই স্পেশাল ক্লাস হতো বাড়িতে, কোচিং ক্লাস, আমারও এরকম কোচিং ক্লাস। পরে আমরা খুব দুজনে বন্ধু ছিলাম। দ্বিজেনবাবু তখন বয়সে বড় ছিলেন, কিন্তু আমিও তো কম যাই না কিছু, তো সেই জন্য পরে হলো যে এরকম আলাদা করে না নিয়ে আমরা একত্র করে একটা স্কুল করব। ডক্টর কালিদাস রায় আমার স্কুলের নাম দেন রবি তীর্থ। তো আমার আদর্শ হচ্ছে শান্তিনিকেতন, তো সেই আদর্শে রবি তীর্থকে চলার নানাবিধ ব্যবস্থা আমরা করছি। সবসময় হয়তো পারি না, কারণ তুমি জানো যে একটা কিছু গড়লে সেটাকে ঠিক মতো করে চালিয়ে নিয়ে যাওয়া, এটা টাফ জব একদম। কিন্তু তবু এটা আমার সারা জীবনের একটা, মানে সারা জীবনেরই বলবো একটা মস্ত বড় কাজ। তো সেইভাবে চালাবার চেষ্টা করছি। ছাত্রছাত্রী তারা ঠিক যেভাবে আমি কথা বলি, যেভাবে আমি নিজে ভাবি গান সম্পর্কে, যেগুলো করা। একটা ছোট্ট কথা বলবো, যেমন রবীন্দ্রনাথের গান শুধু নোটেশন থেকে গাইলেই হবে না, তোমার মানুষটাকে জানতে হবে, তার কম্পোজিশন কেন হয়েছে, সে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে মানুষটাকে না দেখলে কি বিচার করবে? তুমি পড়াশোনা করো, তারপরে বলবে রবীন্দ্রনাথের ওর কোনো নেগেটিভ অ্যাটিটিউড ছিল না কোনো দিকে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে বলছেন, কিন্তু ওর শেষ হচ্ছে তবুও শান্তি, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
এইটা হচ্ছে তো তার তো সেইটা গানের মধ্যে না এলে কেউ সব গানই কাঁদবে, এটা তো কোনো কান্নার প্রশ্নই না, কারণ কখনই কাঁদেননি উনি, মৃত্যুর গানেও কাঁদেননি, তো কম তো দুঃখ পাননি। সেই মানে মানুষটার সম্পূর্ণ পরিচয় না পেলে শিল্পী হিসেবে তার যেটা সৃষ্টি, তার যেটা সৃজন, সেটাকে চিনবে কি করে? সেই তো, না চিনলে তো তাকে ইন্টারপ্রেট করতে পারবে না ঠিক করে। আপনারা যারা সুচিত্রা মিত্রের সঙ্গে এই কথোপকথন শুনছেন, এই সমস্ত গান শুনছেন, তারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে গানকে কিভাবে নিজের বোধের সঙ্গে মিলিয়ে নতুন জীবন দিতে হয়। সেই আশ্চর্য রসায়ন এই অসামান্য শিল্পীর আয়ত্তে। কিন্তু যখন তিনি গান শেখান, তখন কেমন হয় সেই শিক্ষাদানের পদ্ধতি? যারা তার কাছে গান শিখেছেন তারা সেই প্রকরণ সচক্ষে দেখেছেন। যারা সেই সুযোগ পাননি তাদের জন্য রইল সুচিত্রা মিত্রের একদা ছাত্র এবং রবিতীর্থে তাঁর সহশিক্ষক কাশীনাথ রায়ের বক্তব্য। আসুন কাশীনাথ, আপনাকে স্বাগত জানাই। এমনিও তো আমরা জানি যে গান গাওয়াটাও শুধু একলা গায়কের নয়, সেখানে শ্রোতা আছে, তেমনি গান শেখানোর ক্ষেত্রেও শুধু যিনি শেখাচ্ছেন তিনি নন, যারা শিখছে বা যে শিখছে সেও একটা বড় ভূমিকা পালন করে। তো এই যে দ্বিমুখী আনাগোনা গান শেখানোর ক্ষেত্রে, সেটা ওর ক্ষেত্রে তুমি কীরকম দেখেছো? আপনি ঠিকই বলেছেন যে আমরা গান শেখানোর সময় সুচিত্রাদি যখন গান শেখান, আমি তো তার পাশে বসে থাকি, এটা অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশ্ন আসছে যে এটার মানে কি, এটার মানে আমাদের একটু বুঝিয়ে দিন। সুচিত্রাদি সুন্দরভাবে তাদের মানেটা বুঝিয়ে দেন এবং সে মানেটা বুঝে তারা উপলব্ধি করে। কতটা নিতে পারে বা কতটা তারা বুঝতে পারে সেটা একটা, সেটা তো ক্ষেত্র বিশেষের উপর যার যেরকম ক্ষমতা, কিন্তু তারা বোঝার চেষ্টা করে। এবং উনি কি প্রশ্ন করেন যে তোমরা বুঝেছো কিনা? হ্যাঁ, উনি প্রশ্ন করেন গানটার মানে কি বুঝলে। যেমন একটা গান আছে যেটা শেখানোর সময় আমার মনে আছে, উনি জিজ্ঞেস করলেন কেউ যে আমি শুধু রইনু বাকি, খুব কমন গান, রামপ্রসাদ ঈশ্বরের খুব কমন গান, আমি শুধু রইনু বাকি। এই গানটা শেখানোর সময় উনি ছাত্রীদের জিজ্ঞেস করলেন যে এই গানটার মানে কি, গানটার মানে তোমরা বলতে পারো? কেউ বলতে পারলো না, সকলেই হেজিটেট করছে, কিন্তু উনি বললেন তোমরা লিখে নিয়ে এসো। তারপরের ক্লাসে তারা লিখে এনেছিল, কেউ লিখে আনতে পারেনি, একটি মেয়ে লিখে এনেছিল। উনি বলে দিলেন এটা হচ্ছে একাকিত্বের গান। এই একটা কথা, একাকিত্বের গান, আমি শুধু রইনু বাকি, এই একাকিত্ব কথাটাই গানটার ভেতরে এত সুন্দরভাবে ফুটে এসছে, সেটার মানে ছাত্রছাত্রীদেরও বলে দিতে হয় না। যার জন্য বলে দিলেন যে গানের লয় কখনো বাড়বে না, গানের লয় বাড়বে না। একাকিত্ব হলে আমি যখন একা একা গান গাইব, তখন কি আমি খুব হৈ হৈ করে গান গাইব? হৈ হৈ করে গান গাইব না, আমি গান গাইব খুব ধীরে ধীরে গান গাইব, মনের কথা আমি বলছি। এখানে একটা কথা মনে হচ্ছে যে তাল তো নিশ্চয়ই সমস্ত দক্ষ সঙ্গীত শিল্পী তাদের আয়ত্তে থাকে, কিন্তু গানের যেটা ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন, যেটা কাঙ্ক্ষিত অর্থ, সেটা বোধহয় সব থেকে বেশি করে ধরা পড়ে কোন লয়ে গানটা গাওয়া হচ্ছে তার উপরে। এই ক্ষেত্রে সুচিত্রা মিত্র সম্বন্ধে কি মনে হয়? সুন্দরভাবে উনি বুঝিয়ে দেন। যেমন এই আমি প্রথমেই আলোচনা করব না, দূর রজনীর স্বপ্ন লাগে, এই গানটা আমরা কয়েকজনের কাছে শুনেছি একটু বেশি লয়, সেই জন্য গানটার কিন্তু আমাদের হৃদয়ঙ্গম কখনোই হয়নি। কিন্তু উনি যখনই গানটার মানে বলে দিলেন, তখনই কিন্তু গানটার তাড়াতাড়ি গাইবার বা লয় বাড়িয়ে গাইবার মতো ক্ষমতা আমাদের থাকে না। সেই লয় সম্পর্কে উনি ভীষণ কনসাস, লয়টা সম্পর্কেও উনি বলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে লয় বলেও দেন যে এই লয় মানে কাউন্টিংয়ে বলে দেন, এই লয় ছাড়া তোমরা গান গাইবে না, এই গানটা এই লয়তে গাইতে হবে। আরেকটা রবীন্দ্রনাথের গান, একদা তুমি প্রিয়ে আমার ইয়ে তরুমূলে, এই গানটার পড়লেই গানটার একটা সুন্দর সেন্টিমেন্ট আমাদের মনের ভিতরে, একটা স্মৃতিচারণার ব্যাপারটা আসে। এই স্মৃতিচারণার ব্যাপারটা আমরা রেকর্ডে যেটা শুনেছি একটু লয় বেশি, কিন্তু স্মৃতিচারণার ব্যাপার সুচিত্রাদি বারবার বলেন, স্মৃতিচারণা কখনো আমাদের যখন এক মনে চিন্তা করব, কখনোই সেটা দ্রুত লয়ে যেতে পারে না, সবসময় ঠান্ডা হয়ে যাবে। সেই জন্যে
এই গানটা পার্টিকুলারলি এই গানটা এবং অনেক গানই সুচিত্রাদি লয়ের সঙ্গে অন্যান্য রেকর্ডে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে আগে যে রেকর্ডগুলো হতো সেটা তো 2.5 মিনিটে হতো, যেমন 2.5 মিনিটের ভিতরে গান, সেটা যেমন কেন জাগে না অবশ্য পড়ান, এটা একটা বিরাট বড় গান, কিন্তু এটাকে 2.5 মিনিট 3 মিনিটে শেষ করতে হয়েছে, যার ফলে লয় বেড়ে গেছে। কিন্তু এই গানটা লয় বাড়ানোর গান নয়, লয়ের মানে অবশ্য পড়ান সুচিত্রা দিয়ে এই কথা বলে দেন যে অবশ পড়ান কখনো তাড়াতাড়ি হতে পারে না, অবশ যখন আমি হয়ে যাচ্ছি তখন অবশ আমার পড়ান। এই যে বোঝানোগুলো আমাদের জীবনে ভীষণভাবে কাজে লেগেছে এবং ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপলব্ধি করে। আচ্ছা, এইসব কথার পর একটা এই একদম সাম্প্রতিক বলতে খুব সাম্প্রতিক নয়, সেও তো বেশ 10-15 বছর ওদের হয়ে গেল, তুমি আমজাদ আলী খানের সঙ্গে একটা যুগ্ম রেকর্ড করেছিলে, ট্রিবিউট টু টেগোর। সেটির অভিজ্ঞতা তুমি আমাদের একটু বলবে এবং শ্রোতাদের? সেই অভিজ্ঞতা সাংঘাতিক অভিজ্ঞতা, কারণ আমি হয়তো বলছি যে আমার মোটো হচ্ছে যে আমি কিছুতে ভয় পাই না। ক্লাসিক্যাল ওস্তাদ যারা আছেন তাদেরও শোনাই যে রবীন্দ্রনাথের গান কীরকম, তারা কিন্তু আকৃষ্ট হন একেবারে, ওদের নিজেদের যা সঙ্গীত চর্চা ছেড়ে দিয়ে যে এটা ধরেন তা না, কিন্তু দে আর ইমপ্রেসড আছে রবীন্দ্রনাথের গানে। তো সেইটা আমার মনে হচ্ছে যে আমজাদের সঙ্গে কাজ করে আমার যেটা ভালো লেগেছিল, কিভাবে বেঁচেছিলেন গান আর কীভাবে প্রত্যেকটা গান শুনছেন, নোট করছেন করে, প্রায় অন্তত 500 গান শুনে তার থেকে ওই কটা গান বেরিয়েছে, বেরিয়ে তারপরে শিখেছেন, আমার কাছেই শিখেছেন, তাকে টেপ করে দিয়েছি শুনে, মানে অসম্ভব খেটেছেন। আমি ভুলবো না, এটা ভালোবাসা না থাকলে, হ্যাঁ, এবং সাধারণভাবে সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থাকলে তবে এই বিশেষ সঙ্গীতটার চরিত্র চেহারা তিনি বুঝতে চেষ্টা করেছেন ওইভাবে। যে যে সঙ্গীতের চর্চা করেন, যার নাম যাতে ওর নাম ডাক, তিনি সেটা ছেড়ে এটা আসবেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে, আকৃষ্ট হয়েছেন তাই এসছেন। मुझे बहुत खुशी है कि हिंदुस्तान की माई नाज हस्ती सुचित्रा मित्रा जी, जिन्होंने गुरुदेव रविंद्रनाथ ठाकुर की परंपरा को कायम रखा हुआ है, और इनकी वजह से ही मुझे रविंद्र संगीत को जानने का, समझने का मौका मिला, और मेरा सौभाग्य है कि मैं इनके गाए हुए गानों को मैंने सरोद पर बजाया और गानों को समझने की कोशिश करी, गानों को सीखा और इनके साथ बजाया। सुचित्रा जी का डेडिकेशन, उनका कमिटमेंट रविंद्र संगीत को, गुरुदेव को, ये बड़ा हम सब जानते हैं और पूरी दुनिया में उनका नाम है। खुदा करे वो सेंचुरी पूरी करें। और हम लोगों ने पब्लिक कॉन्सर्ट भी इकट्ठा दिया है और एक एल्बम भी, एक सीडी भी, ट्रिब्यूट टू टैगोर हमने मिलकर बनाई है। आज मैं उनका हमेशा आभारी रहूँगा कि उनकी वजह से ये दुनिया, रविंद्र संगीत की दुनिया में मुझे इसको समझने का, देखने का, इसका एक्सपीरियंस करने का मौका मिला। और मैं खुदा से दुआ करता हूँ कि सुचित्रा जी को उनकी स्वास्थ्य अच्छा रहे, उनकी तंदुरुस्ती अच्छी रहे, और वो बड़ी खुशनुमा शख्सियत है, मुस्कुराती हैं, बहुत ही एक हसीन उनका एक ऑरा है, और एक उनके पास बैठ के बहुत अच्छा लगता है, उनसे बातचीत करके बहुत अच्छा लगता है। लेकिन परफेक्शनिस्ट हैं, उनके साथ रिकॉर्डिंग करने में मुझे बहुत आनंद आया और बहुत कुछ सीखने को मिला। धन्यवाद।